দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োলের বিরুদ্ধে এবার গ্রেফতারি পরোয়ানা। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, আটক করতে 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন আদালত। এবার অনশনে নেমেছেন ভারতের পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা। বিক্ষোভের কারণে বাতিল 2 শতাধিক ট্রেন চলাচল। তালেবান নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ছাড়া কোথাও কাজ করতে পারবেন না আফগানিস্তানের নারীরা। সব এনজিওতে নিয়োগ বন্ধের নির্দেশ না মানলে বাতিল হবে লাইসেন্স। এবং খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে প্রস্তুত বিশ্ব। প্রতি বছরের মতো এবারও নিউ ইয়র্কের টাইমস স্কোয়ার সেজেছে ভিন্ন সাজে। প্রস্তুতি চলছে দেশে দেশে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি জুম্মান সাদিক জ্যাভলিন। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। গেল একদিনে প্রাণ গেছে আরও 27 ফিলিস্তিনির, আহত অন্তত 149 জন। কামাল আদওয়ান হাসপাতাল বন্ধ হয়ে যাওয়ায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ। অধিকৃত পশ্চিম তীরেও দিনভর অভিযান চালাচ্ছে নেতানিয়াহুর সেনারা। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে পাকিস্তানের ইসলামাবাদের রাজপথে নেমেছেন হাজার হাজার মানুষ। রোববার পাকিস্তান জামায়াতে ইসলামের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। এ সময় অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি হামাসকে একটি বৈধ সামরিক বাহিনীর স্বীকৃতি দেওয়ার জন্য পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি উড়তে থাকা পাকিস্তান এবং ফিলিস্তিনের পতাকা যেন ইসলামাবাদের মানুষের মনোভাবেরই প্রতিফলন। গাজার নিরীহ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে রোববার ইসলামাবাদের রাজপথে নামেন হাজার হাজার মানুষ। গাজায় অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান তারা। পাকিস্তান জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ সমাবেশে গাজায় যুদ্ধবিরতির পাশাপাশি মানবিক সহায়তার আহ্বান জানান তারা। আমাদেরকে কূটনৈতিক উপায়ে ইসরায়েলকে কোণঠাসা করতে হবে। ভৌগোলিক দূরত্ব আমাদের বাধা দিতে পারবে না। ফিলিস্তিনের মানুষের পাশে আছি। আমাদের বিশ্বাস এবং ধর্ম আমাদেরকে তাই শেখায়। এ সময় গাজার নিরীহ মানুষের পাশে দাঁড়ানোর জন্য পাকিস্তান সরকারের প্রতিও আহ্বান জানান তারা। আমরা চাই পাকিস্তান সরকার হামাসকে একটি বৈধ সামরিক বাহিনী হিসেবে স্বীকৃতি দিক। এমনকি দখলদারদের আক্রমণের মুখে তাদের সশস্ত্র প্রতিরোধকে জাতিসংঘের আইনও সমর্থন করে। তাদের এই লড়াই সব দিক থেকেই বৈধ। যারা হামাসকে সন্ত্রাসী আখ্যা দেয়, আদতে তারা নিজেরাই সন্ত্রাসী। পাকিস্তানে হামাসের কার্যালয় খুলতে পারা উচিত বলেও মন্তব্য করেন পাকিস্তান জামায়াতে ইসলামীর নেতা হাফিজ নাইমুর রহমান। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল। অব্যাহত এ হামলায় এই পর্যন্ত প্রাণ হারিয়েছেন 45,000-এর বেশি ফিলিস্তিনি। নিখোঁজ রয়েছেন বহু মানুষ। এছাড়া বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন 23 লাখের বেশি ফিলিস্তিনি। আগ্রাসন বন্ধে বিশ্বের বিভিন্ন দেশ চাপ দিয়ে আসলেও কোনো পাত্তা দিচ্ছে না নেতানিয়াহু প্রশাসন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মঙ্গলবার দেশটির আদালত এই পরোয়ানা জারি করেন। তাকে গ্রেফতার করতে আইন শৃঙ্খলা বাহিনীকে 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হয়েছে। গেল 14 ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ব্যর্থ চেষ্টা চালান ইয়োল। এর জেরে পার্লামেন্টে অভিশংসিত হতে হয় তাকে। ইয়োলকে গ্রেফতারের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয় দেশটিতে। তালেবান নিয়ন্ত্রিত নয় এমন কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না আফগানিস্তানের নারীরা। রোববার দেশটির অর্থ মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করে বলে, যেসব দেশীয় এবং আন্তর্জাতিক এনজিও নারী কর্মী নিয়োগ দেয় সেগুলো বন্ধ করতে হবে, নইলে বাতিল হবে লাইসেন্স। আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে নারীদের ওপর আরোপ করা হয়েছে একের পর এক নিষেধাজ্ঞা। কখনো তাদের শিক্ষার ওপর, আবার কখনো চিকিৎসার ওপর। এমনকি কোনো পুরুষ সঙ্গী ছাড়া বাইরে বের হতেও রয়েছে নানা বিধিনিষেধ। এবার যেসব দেশীয় এবং আন্তর্জাতিক এনজিও নারী কর্মী নিয়োগ দেয় সেগুলো বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান সরকার। রোববার স্থানীয় সময় রাতে দেশটির অর্থ মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট করে বলে, কোনো এনজিও নারীদের নিয়োগ বন্ধের নির্দেশনা মানতে না চাইলে তাদের কার্যক্রম এবং লাইসেন্স বাতিল করা হবে। চিঠিতে আরও বলা হয়, তালেবানের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানে নারীদের কাজ করা বন্ধ করতে হবে।
আল জাজিরা জানায় 2 বছর আগে তালেবান সরকার এনজিওগুলোকে আফগান নারী কর্মী নিয়োগ বন্ধের নির্দেশ দেয়। সরকারের অভিযোগ, এনজিওতে কাজ করা নারীরা নির্ধারিত পোশাক বিধি, বিশেষ করে হিজাব পরিধানের নিয়ম অমান্য করেছেন। 2021 সালে ক্ষমতায় এসেই বেশিরভাগ চাকরিতেই নারীদের প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করে তালেবান। এমনকি জনসমাগমেও নিষিদ্ধ করা হয় নারীদের উপস্থিতি। অন্তরা সেন, সময় সংবাদ। খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত যুক্তরাষ্ট্র। মঙ্গলবার রাতে হাজারো মানুষের উপস্থিতিতে মুখরিত হবে টাইমস স্কয়ার প্রাঙ্গণ। নতুন বছর উপলক্ষে রিও ডি জেনেরিওতে শহরের সমুদ্র সৈকতে তৈরি হয়েছে বড় মঞ্চ। এছাড়া নতুন বছর বরণ উপলক্ষে জার্মানির বার্লিন জুড়ে নিরাপত্তায় থাকবে 5,000 পুলিশ সদস্য। পুরাতনকে বিদায় জানিয়ে আবারও নতুনকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী। একদিন পরেই শুরু হতে যাওয়া খ্রিস্টীয় নতুন বছরকে বরণ করতে তাই শেষ সময়ের প্রস্তুতি চলছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে। প্রতি বছরের মতো এবারও টাইমস স্কয়ার সেজে উঠছে ভিন্ন সাজে। টাইমস স্কয়ারে হাজার হাজার মানুষ একসঙ্গে জড়ো হয়ে স্বাগত জানাবেন 2025 সালকে। এ উপলক্ষে শহরে নিরাপত্তা জোরদার করেছে স্থানীয় প্রশাসন। সোমবার এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, নববর্ষ উদযাপনকে ঘিরে কোনো ধরনের হুমকির সম্ভাবনা নেই। নীল ও সাদা পোশাকে শহরের গুরুত্বপূর্ণ সব জায়গায় অবস্থান নেবেন নিরাপত্তা কর্মীরা। ইংরেজি নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল। প্রতি বছরের মতো এবারও দেশটির রিও ডি জেনেইরো শহরের সমুদ্র সৈকতে তৈরি করা হয়েছে বড় মঞ্চ। সৈকত ঘিরে জারি করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নতুন বছরকে বরণ করতে প্রদর্শিত হবে আতশবাজির খেলা। নিশ্চিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে নতুন বছর বরণের প্রস্তুতি নিচ্ছে জার্মানি। চলতি মাসে দেশটির পূর্বাঞ্চলের ম্যাডেনবার্গ শহরের ক্রিসমাস মার্কেটে গাড়ি হামলায় হতাহতের ঘটনার পর কঠোর করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী নববর্ষ উদযাপন উপলক্ষে বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটে আয়োজিত অনুষ্ঠানে জড়ো হবেন প্রায় 65,000 মানুষ। এই উপলক্ষে রাজধানী জুড়ে 5,000 পুলিশ টহল দেবেন বলে জানিয়েছে দেশটির প্রশাসন। অন্তরা সেন, সময় সংবাদ। করোনা মহামারী পরবর্তী সময়ে এখনও সাধারণ নাগরিকদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ফিরিয়ে দিতে পারেনি পৃথিবীর অন্যতম ধনী দেশ অস্ট্রেলিয়া। বৈশ্বিক উত্তপ্ত রাজনীতি আর মুদ্রাস্ফীতির চাপে অনেকটাই সাদামাটাভাবে বছর শেষ করে নতুন বছরে পদার্পণ করতে যাচ্ছে দেশটি। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। বড়দিন, বাৎসরিক ছুটি আর খ্রিস্টীয় নববর্ষ ঘিরে বছরের শেষ সময়ে উৎসবে মেতে ওঠে অস্ট্রেলিয়ানরা। পরিবার, পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটান দেশটির বাসিন্দারা। তবে গেল বছরের মতো এবারও অর্থনৈতিক মন্দায় সাধারণ অস্ট্রেলিয়ানদের গড় আয় ব্যয়ের ক্ষমতা আর জমানো টাকার পরিমাণ কমে আসায় উৎসবের আমেজ কিছুটা ম্লান হয়েছে দেশটির মধ্য ও নিম্ন আয়ের নাগরিকদের মধ্যে। ই-কমার্স জায়ান্ট ইবে বলেছে, বাড়তি আয়ের জন্য দেশটির প্রায় 52% মানুষ গত বছর বড়দিনে পাওয়া উপহার এবছর তাদের ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে দেওয়ার চেষ্টা করেছে। ব্ল্যাক ফ্রাইডে কিংবা বক্সিং ডেতেও নানান মূল্যহ্রাস দেওয়া সত্ত্বেও আশানুরূপ বিক্রি করতে পারেনি ব্যবসায়ীরা। আইসিলেক্টের তথ্য অনুযায়ী 65% অস্ট্রেলিয়ান এবার উপহার হিসেবে দামি কিছুই কেনেননি। ছুটির দিনগুলো স্থানীয় পর্যটকদের পদচারণায় মুখর হলেও ক্রেতার অভাবে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকতে দেখা যায়। পর্যটন নির্ভর শহরগুলি তাই এবার আন্তর্জাতিক শিক্ষার্থীদের খণ্ডকালীন চাকরির সুযোগ দিতে পারেনি। চলতি বছর অস্ট্রেলিয়ায় ভ্রমণ করেছে প্রায় 80 লাখ পর্যটক। তবুও এ সংখ্যা করোনা পূর্ববর্তী 2019 সালের তুলনায় প্রায় 14% কম। অর্থনীতিবিদদের মতে দেশটির ভৌগোলিক অবস্থান বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্র ও চীনের বিপরীতমুখী স্নায়ুযুদ্ধ আর বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাবে ঘুরে দাঁড়াতে পারছে না অস্ট্রেলিয়া। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। টিকটককে $1 কোটি জরিমানা করেছেন ভেনেজুয়েলার সর্বোচ্চ আদালত। সোমবার দেশটির সাংবিধানিক চেম্বারের সুপ্রিম কোর্ট অব জাস্টিস জানান, বিপজ্জনক চ্যালেঞ্জ বন্ধে টিকটক ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে 8 দিনের মধ্যে জরিমানা দিতে হবে। সাম্প্রতিক সময়ে টিকটকে অপ্রাপ্ত বয়স্কদের নানামুখী চ্যালেঞ্জ নেয়াকে কেন্দ্র করে অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন তিনি। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।